নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা স্ট্রেট প্যান্টের কাটিং স্টিচিং দেখব উইথ পকেট এবং উইথ মিয়ানি বা রুমালি। এখানে আমরা 2.25 মিটার রেয়ন ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। এই রেয়ন ফ্যাব্রিকটার জায়গায় আপনি কটন ফ্যাব্রিকও নিতে পারেন। এখানে ফ্যাব্রিকটা আমার রয়েছে 44 ইঞ্চ এর ওয়েটটা রয়েছে। তো এইরকম 44 ইঞ্চ ওয়েটের ফ্যাব্রিক আমরা 2 ফোল্ড করে খুলে নিয়েছি। 2 ফোল্ড করে নেবেন এবং টান টান করে নেবেন। রিঙ্কেল থাকলে একটু আয়রন করে নেবেন। এবার দেখুন এই ওপরের দিকটা একটু অসমান রয়েছে, এই অংশটাতে আমরা 1/2 ইঞ্চি এরকমভাবে দাগ দিয়ে নিচ্ছি একটা স্কেলের সাহায্যে, যাতে করে এই অংশটাকে আমরা পরে কেটে বাদ দিয়ে দিতে পারি। এই অংশটাকে ছেড়ে আমরা মেজারমেন্টটা কিন্তু নেব। এবার আমার দিকটা রয়েছে খোলা দিক। এখানে আমরা বেল্টের জন্য ওপরে এই দাগটার তলা থেকে মার্ক করলাম। এটাকে ফোল্ড করে এরমভাবে আমাদের বেল্টটা আসবে। আমি আমার ইলাস্টিকের সাইজ অনুযায়ী আমি এখানে 2.5 ইঞ্চি এরকমভাবে দাগ দিলাম। 2.5 এরকম আমি দাগ দিচ্ছি ইঞ্চিতে। তো এই দাগটাকে সোজা করে দিলাম। দেবার পরে আমরা এখান থেকে আমাদের যেটা ওয়েস্ট লাইন তার জন্য মাপ নেব। তার একটা ফর্মুলা হচ্ছে হিপে 4/1 তার সাথে 3 ইঞ্চি লুজিং। আর এইরকমভাবে আমার এখানে মেজারমেন্ট অনুযায়ী এখানে 14 ইঞ্চিতে মার্ক করলাম। আপনি এই ফর্মুলা অনুযায়ী আপনার ক্ষেত্রে নিন। এবার ক্রস লাইনের ফর্মুলাটাও এইরকমই, এবং সেখানে আমরা 4 ইঞ্চি লুজিং দিয়ে 15 ইঞ্চিতে মাপ নেব, এবং এই মাপটা নেব আমরা এই ওপরের দিকে বেলটাকে ছেড়ে দিয়ে। এই ওপরের দিকে বেলটাকে ছেড়ে দিয়ে এখানে 15 ইঞ্চিতে মাপ দিলাম। আমি কিন্তু হেভি সাইজের জন্য বানাচ্ছি। আপনি যদি মিডিয়াম বা আপনি একদম সিম্পল সাইজের জন্য, স্মল সাইজের জন্য বানান তাহলে একটু কম নেবেন। তো এইরকমভাবে আমরা সমস্ত মেজারমেন্টগুলোকে কিন্তু নিচ্ছি। নেবার পর আমি এখানে এইরকমভাবে দাগ দিচ্ছি। তো দিয়ে দেখুন আমার মনে হলো যে আমি 15 ইঞ্চিটা আমার একটুখানি বেশি হয়ে যেতে পারে, তাই 14 ইঞ্চিতে আমি মার্ক করলাম শেষ পর্যন্ত। আপনি যদি মনে করেন যে আপনি খুব হেভি সাইজের জন্য বানাচ্ছেন তাহলে 15 ইঞ্চিতে মার্ক করতে পারেন। এবার আমরা এই বাইরের দিকে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে 2.5 ইঞ্চিতে স্ট্রেইট একটা লাইন দিয়ে দিলাম। দেবার পর আমরা এখান থেকে যেহেতু মিয়ানি লাগাবো, তাই এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত স্ল্যান্ট ওয়েতে এইরকমভাবে যেভাবে আপনি স্ক্রিনে দেখছেন বা আমি সবুজ দাগ দিয়েও দেখিয়ে দিয়েছি, এইভাবে কিন্তু মার্ক করে নিতে হবে। এখানে মিয়ানি অ্যাটাচ করা হচ্ছে বলে এইভাবে দাগ দিতে হবে। এবার আমরা এইভাবে এর অপোজিট যে সাইডটা সেখানটাতে একটা মার্ক করব। দেখুন যেখানটায় মার্ক করলাম তার অপোজিটে একটা মার্ক করলাম। এবার ইঞ্চি টেপকে ফোল্ড করে এর মিডল পয়েন্টটাকে বার করব। এবারে আমরা এই পুরো আমাদের প্যান্টের যে লেন্থটা সেটাকে মেজার করব। দেখুন প্যান্টের পুরো লেন্থটা আমি এখানে মেজার করছি। এখানে আমি নিচ্ছি 38 ইঞ্চ। 38 ইঞ্চের সাথে আমরা 2 ইঞ্চি এক্সট্রা নেব ফোল্ডিংয়ের জন্য। 2 ইঞ্চি এক্সট্রা ফোল্ডিংয়ের জন্য আমরা এখানে মার্ক করে নেব। তো এইভাবে আমরা তাই জন্য সমস্তটা মার্ক করে নিচ্ছি। সমস্ত কিছু এইভাবে দাগ বরাবর আমি এখানে করে নিচ্ছি, এবং এখানে 2 ইঞ্চি আমাদের বটমটা ফোল্ড করবার জন্য আমি মার্ক করছি। এখানে আপনি যদি বটমে কোনো ডিজাইন দেন তাহলে পরে আলাদা করে সেটাকে লাগাতে হবে, তখন এই ফোল্ডিংয়ের জন্য রাখবেন না। এবারে দেখুন আমি এখানে এই যে আমাদের যে লেন্থ মার্ক করেছি মিডল পয়েন্টটা, এই মিডল পয়েন্টের সাথে এর সোজা ইঞ্চি টেপকে ধরে এই বটমের যে মিডল পয়েন্ট সেটাকে পার করলাম। তো এখানে দাগ দিলাম মিডলে। এবার আমার এই বটমটার যে হচ্ছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি বটমটাকে আমি দুটো ভাগ করলাম, 3 ইঞ্চি আর 3 ইঞ্চি, 3 ইঞ্চি এদিকে 3 ইঞ্চি ওদিকে, এইভাবে মার্ক করে এই এক্সটেন্ড অংশটা আমি স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দিলাম, যাতে করে যখন ফোল্ড করব আমি পরিপূর্ণ ফ্যাব্রিক পেয়ে থাকি। এবার আমি একটা কার্ভ স্কেলের সাহায্যে এই লাইন দুটোকে জুড়ে দেব। কিন্তু আপনি ইঞ্চি টেপের সাহায্যেও জুড়তে পারেন। সকলের কাছে তো কার্ভ স্কেলটা থাকে না। ইঞ্চি টেপটাকে এরকম সোজা করে ধরবেন না, এরকম কার্ভ স্কেলের মতন করে কার্ভ করে ধরুন। ধরে এই অংশটা কার্ভ হবে, বাকি তারপর সোজা হবে। এইভাবেও কিন্তু আপনি ইঞ্চি টেপের সাহায্যে এইরকমভাবেও কিন্তু কার্ভ স্কেল ছাড়াও এইভাবে আপনি দাগ দিয়ে তৈরি করতে পারেন আপনার জন্য সুন্দর একটা স্ট্রেট প্যান্ট। এবার এই পয়েন্টে যেখানে দাগ দিয়েছিলাম এই ইঞ্চি এখানে স্কেলটাকে টান করে ঘুরিয়ে নিয়েছি, এবং অন্য সাইডটাতেও আমরা এইভাবেই মার্ক করে নেব। এইভাবে আপনি খুব ইজিলি কিন্তু প্যান্ট কাট করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে আমাদের এই স্ট্রেট প্যান্টের ফ্রন্ট পার্টটা আমরা এখন কাট করছি। এই ফ্রন্ট পার্টের সাথে ব্যাক পার্টের বেশ কিছুটা অদল বদল আছে, কিছুটা মেজারমেন্ট আমরা এখানে আলাদা করব। আপনি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কি কি জায়গায় আলাদা করছি আপনি পুরোটাই বুঝতে পারবেন। এর আগে যে প্যান্টটা কাটিং করেছিলাম সেখানে কোনো মিয়ানি জোড়া ছিল
ছিল না, পকেট জোড়া ছিল না। তাই এখানে আমি অনেকেরই পছন্দ হয় যে মিয়ানি লাগানোর কথা বা রুমালি লাগানোর কথা, বা অনেকে এটাকে কলিও বলে থাকেন। এবারে এই যে দেখুন একটা সাইড জোড়া ছিল, সেই জোড়া অংশটা আমরা কাট করে দুটোকে আলাদা করে দেব। এবার আমরা এইটা আমাদের ফ্রন্ট পার্ট, আর এই ফ্রন্ট পার্টের ওপরে ফ্রন্ট পার্টটার নিচে রেখেছি আমরা ব্যাক পার্টটা এখানে ওপরে কোমরের দিকে দেখুন 2 ইঞ্চি লম্বা হবে, 2 ইঞ্চি এক্সট্রা থাকবে এখানে। এবার আমরা এখান থেকে এই যে আমাদের ক্রচ লাইন, সেই ক্রচ লাইন থেকেও আমরা ওপরে 2 ইঞ্চি বাড়িয়ে নেব, এবং এই ক্রচ লাইনের অংশটা 2 ইঞ্চি এক্সট্রা হবে, আর বাকি অংশটা একেবারে সমানভাবে আমরা কোমরের এই লাইনটার সাথে ওয়েস্টের যে লাইনটা সেখান থেকে এই বেল্টের লাইনের সাথে স্ল্যান্ট ওয়েতে মিলিয়ে দেব। এই রকমভাবে কিন্তু আমরা এটাকে মিলিয়ে দেব, শুধুমাত্র ক্রচ লাইনটা আমাদের একটু উঁচু থাকছে। এবারে দেখুন আমরা এই ক্রসের যে এরিয়াটা সেখান থেকে 2.5 ইঞ্চি এক্সট্রা নেব। এই চেঞ্জেসগুলো খেয়াল রাখুন, আমরা ব্যাক পার্টে এই সমস্ত কিছু অদল বদল করছি, এখানেও কিন্তু এই স্ল্যান্ট ওয়েতে এইভাবেই কিন্তু আমরা এই 2.5 ইঞ্চি মার্ক করে করে গেলাম। এই ডটগুলোকে জুড়ে দিয়ে আমরা এটাকে এখানে একটা সোজা লাইন তৈরি করে নেব। এই এরকম যেরকমভাবে গেছে লাইনটা স্ল্যান্ট ওয়েতেই কিন্তু এটা তৈরি হবে। এবারে এর সাইডের অংশটাতে আমরা কিছুটা অংশ 2.5 ইঞ্চি, কিছুটা অংশ 2 ইঞ্চি, আবার কিছুটা 1.5 ইঞ্চি এরকম মাপ রাখবো। এখানে 2.5 ইঞ্চি কতটা রাখবো, এখান থেকে এই যে পোর্শনটা হাফ করে নিচ্ছি, এই পোর্শনটা পর্যন্ত আমরা নেব 2.5 ইঞ্চি। তাহলে বেশ ঢিলাঢালা হবে, কোথাও ওঠা বসা ক্ষেত্রে সমস্যা হবে না। এইখানে 2.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি ক্রমশ মাপটা কমতে থাকবে। তারপর এই যে পোর্শনটা রইল বাকি পোর্শনটা পায়ের, সেই পোর্শনটাতে আবার 1.5 ইঞ্চি হবে। দেখুন এখানেও আমরা মাপটাকে এরকমভাবে ফোল্ড করব, করে এখানে মিডিলে মার্ক করব। এই অংশটা শেষের দিকে 1.5 ইঞ্চি হয়ে যাবে, তাই 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির দিকে আবারও এরকম কমতে কমতে আসবে। এতে করে কি হবে, পায়ের যে আমাদের শেপটা হয় ঠিক শেপ অনুযায়ী কিন্তু আমাদের এই মাপটা হবে, এবং আপনি যখন পরবেন তখন বেশ কমফোর্টেবল লাগবে আর ঢিলা ঢালাও লাগবে। তাই এই রকম করে কাট করুন। এবারে আমাদের অন্য যে সাইডটা রয়েছে সেখানটাতে প্রথমে নিচটা কিন্তু একই থাকবে, সেখানে কিন্তু বাড়াবেন না, তাহলে ঝুলটা কম বেশি হয়ে যাবে। এবার আমাদের যে আদার সাইডটা, সেই সাইডে কিন্তু একই রকম থাকবে, মানে এইখানে যেমন আছে আমাদের ফ্রন্ট পার্টটা ঠিক সেরকমই আমরা একই লাইন বরাবর এখানে মিলিয়ে দেবো। আমাদের দাগ দেওয়া একদম কমপ্লিট। এটা আমাদের ফ্রন্ট পার্ট, আর এখানে এফ লিখলাম, এটা আমাদের ব্যাক পার্ট, তাই বি লিখলাম। এইভাবে আমরা এখানে ব্যাক পার্টটাকে কাট করে নেব। এখনও কিছু জিনিস কাটিং করতে বাকি রইল, আমাদের মিয়ানি কাটিং করতে বাকি রইল, আমাদের পকেটটা কি করে কাট করতে হবে সেটাও বাকি রইল। এই যে পাশ থেকে পড়ে থাকা ফ্যাব্রিকগুলো, এগুলো দিয়েই কিন্তু আমরা এগুলো তৈরি করতে পারবো, তাই আলাদা করে কোনো ফ্যাব্রিক লাগবে না। এইবার আমরা এখানে তৈরি করছি মিয়ানি। এই পোর্শনটা সরিয়ে রাখছি, দিয়ে এই রকমভাবে এরও যে সাইডের অংশটা সেটাকে কাট করে দিচ্ছি। আর এই দেখুন এখানটা উঁচু হয়ে আছে, এইটা কিন্তু অবশ্যই করবেন। এই যে অনেক সময় পড়তে গেলে কি হয়, আমাদের এখানে খিঁচাও লাগে, কোথাও টান লাগে, এইরকমভাবে কাট করলে, এরকমভাবে তৈরি করলে স্ট্রেট প্যান্ট কখনোই আসি টানটা লাগবে না। এবারে আমরা মিয়ানিটা কাট করব। কি করে কাট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। 4 ফোল্ড এরকমভাবে ফ্যাব্রিকটা নিয়েছি, 8 ইঞ্চি লম্বা নিয়েছি, 4 ইঞ্চি চওড়াটা নিয়েছি। এটাকে কম বেশি করা যায় আপনার সাইজ অনুযায়ী। এই নিচের দিকটা একটু গোলাই আমব্রেলা কাটের মতন করে গোল করে দিলাম, আর এই অংশটা এরকম স্ল্যান্ট ওয়েতে এখানটাতে মিলিয়ে দিলাম। এবার আমরা এই পুরো ব্যাপারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে, কোথাও এবড়ো খেবড়ো হয়ে রয়েছে তো সেগুলোকে ক্লিন করে নেব, আর তলার দিকটা প্রপারভাবে গোল করে দেব। তো এইভাবে মিয়ানি কাট করা হয়ে গেছে। এই দেখুন এখানটা সমানভাবে ছেঁটে সমান করে নিন, আর এই রকম টুকরো ফ্যাব্রিক দিয়ে মিয়ানি বানানো যায়। পকেটের জন্য 2 ফোল্ড ফ্যাব্রিক নিয়ে নিয়েছি। 2 ফোল্ড ফ্যাব্রিকটা 6.5 ইঞ্চি বাই 6.5 ইঞ্চি। তো এখানে আপনি এর থেকে বড় নিতে পারেন, বা আপনি এরকমভাবে কার্ভ করে কিন্তু দাগও দিতে পারেন। আমি যেহেতু খুব একটা বড় নিইনি তাই এরকম দাগটা দিইনি। তো এরকম 3.5 ইঞ্চি আমরা বেল্টের ওপর থেকে 3.5 ইঞ্চি অংশ স্টিচ করব। তারপর মাঝখানে 5.5 ইঞ্চি অংশ স্টিচ করব না, তারপর বাকি অংশটাতে আবার স্টিচ করব। চলুন আমি মেশিনে গিয়ে পুরো স্টিচিংটা পার্ট বাই পার্ট দেখাচ্ছি, আপনি প্রত্যেকটা স্টেপ ফলো করতে থাকুন। আমি কোথায় কোথায় কী কী স্টিচ করছি বলে দেব। এখানে আমরা ফ্রন্ট পার্টটা এরকমভাবে জুড়ছি, আর এখানে আমরা পকেট লাগাবো, তাই জন্য এই পকেটের জন্য আমরা এইভাবে নিয়ে নিয়েছি। আর এখানে ফ্রন্ট পার্টে আমরা পকেট যেহেতু লাগাচ্ছি সেই জন্য ওপরের অংশটাতে স্টিচ করার পর স্টিচকে লক করে নিলাম, 5 ইঞ্চি অংশকে ছেড়ে দেব, দিয়ে স্টিচ করব। তবে হ্যাঁ,
হ্যাঁ, এটা কিন্তু ব্যাক পোর্শনের অংশটা, যে দিকটাতে আমাদের পকেট লাগানো হচ্ছে না সেই অংশটাকে পুরোটাই স্টিচ করে দেবো এইরকমভাবে। তারপরে আমরা পকেটের জায়গাটাতে স্টিচ করব। এই বটমটাতে স্টিচ এখন করব না, তাই অংশটাকে ছেড়ে দিলাম। এবার একদিকে সেলাইটাকে ঘুরিয়ে দিয়ে আমরা এখানে পয়েন্টের সেলাই দেবো, মানে যে সেলাইটা আমরা করলাম তার ওপর দিয়েই কিন্তু একটা স্টিচ দিয়ে দেবো। এই পয়েন্টের সেলাইটা করলে পারে আপনার স্টিচটা শক্তপোক্ত হবে এবং দেখতেও ভালো লাগবে আর সেলাইটা ভালোভাবে বসে যাবে। এরপর যেদিকে স্টিচিং পার্টটাকে ঘুরিয়ে দিয়েছি সেই দিকে আমরা মেশিনের পায়ের 1 ফুট এইরকমভাবে একটা স্টিচ করে দেব। এতে করে কি হবে, যেভাবে আমি চকের দাগটা দিলাম, এতে করে কি হবে, আপনার এই পোর্শনটা সুন্দরভাবে বসে যাবে আর এখানে একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে। আর এই যে ভেতরের অংশটাতে যেহেতু রেয়ন ফ্যাব্রিক বা অন্য যে কোনো ফ্যাব্রিকে করুন, কোনো সুতো ওঠার ব্যাপার থাকবে না, ইন্টারলক হয়ে যাবে। এবারে আমরা এই পকেটটার মাপ নিয়ে নিয়েছি, আবারও দেখিয়ে দিলাম। এবার পকেটটাকে অ্যাডজাস্ট করে বসাবো। পকেটের একটা পার্ট নিলাম, এটা ফ্রন্ট পার্টটা। ফ্রন্ট পার্টের এইরকমভাবে আমরা প্রথম দিকে এই 3.5 ইঞ্চি বেল্টের এই অংশটাতে স্টিচ করে নিচ্ছি। স্টিচটাকে লক করলাম। তারপরে এখানে 5.5 ইঞ্চি অংশ স্টিচ করব না, তারপরে পরে নিচের অংশটাতে স্টিচ করব। খেয়াল রাখুন, মেশিনের পায়ের 1 ফুটের বেশি অংশ ছেড়ে আমরা কিন্তু স্টিচ করছি। এবার এই অংশটাতে পুরোটা এন্ড পর্যন্ত যেমনভাবে এর আগের অংশটাতে স্টিচ করেছি সেইভাবেই কিন্তু স্টিচ করব। খুব ইজি কিন্তু পকেট লাগানো, আর খুব ইজি এই মিয়ানিটা অ্যাটাচ করা, কিন্তু এই দুটোই খুব কাজে লাগে। ফোনটা রাখতেও তো পকেটটার দরকার হয় বলুন, কিংবা আপনার হ্যাঙ্কিটা রাখতেও পকেটটা দরকার হয়, তাই এটা খুব দরকার। এখানেও কিন্তু আমরা একটা টপ স্টিচ দিয়ে নেব, আর মানে যেটাকে পয়েন্টের সেলাই বলা হয়, পয়েন্টের সেলাই দিলে পারে সেলাইটা খুব শক্তপোক্ত হবে, আপনাকে ভেতর দিকে ডবল স্টিচ করতে হবে না। এই দেখুন, এখানটা পকেটের জন্য জায়গা বেরিয়ে গেছে। এইখানটাতে আমরা বসাবো এরকমভাবে, এই অংশটা ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিন। দেবার পর আমরা এই অংশটাই উল্টো দিকে আমরা এইরকমভাবে ফোল্ড করে ধরছি আমাদের পকেটটাকে, দিয়ে এই ফোল্ডেড সাইডের সাথে ফোল্ডেড সাইডটাকে মেলাবো, মিলিয়ে এখানে স্টিচ করব। একটুখানি 1 ইঞ্চি ওপর দিকে বাড়িয়ে নিয়ে পকেটটাকে স্টিচ করুন, তাহলে ওটা বেল্টের সাথে জুড়ে যাবে, ফিনিশিংটা আমাদের ভালো আসবে। এইরকমভাবে আমরা এই দুটো ফোল্ডের সাইডকে একসাথে মুখোমুখি রেখে আমরা স্টিচ করব, তাহলে যে এবড়ো খেবড়ো অংশগুলো সেটা ভেতরে উল্টো দিকের মধ্যে ঢুকে যাবে। এইভাবে আমাদের পুরোটা স্টিচ করব যতদূর আমাদের পকেটের ফ্যাব্রিকটা রয়েছে। একটা পোর্শন স্টিচ করা হয়ে গেল এই রকমভাবে। এবার আসছি পরের অংশটাতে। পরের অংশটা যেটা মানে আরেকটা পকেটের পার্ট, সেই পার্টটাতেও আমরা এই রকমভাবেই ফোল্ড করব এবং 1 ইঞ্চি সমান মাপ করে বাড়িয়ে রাখবো, রেখে এই যে স্টিচিং লাইনটা এই বরাবরই কিন্তু স্টিচ করব। তাহলে আলাদা করে কোনো স্টিচিং লাইন তৈরি হবে না, এবং এই ফোল্ডেড পার্টের সাথে ফোল্ডেড পার্ট জুড়েই কিন্তু স্টিচ করব। এতে করে পকেটটা না ইনভিজিবল হয়ে যাবে, আর বাইরে থেকে কেউই বুঝতে পারবে না আপনার এখানে একটা পকেট আছে। পকেটের সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসবে। এইভাবে কিন্তু আপনি তৈরি করতে পারেন। এবারে পকেটটাকে কি করে বাকিটা সেলাই করব দেখাচ্ছি। দেখুন কি সুন্দরভাবে পকেটের ফিনিশিংটা এসছে, আর আপনাকে আমি হ্যালো করে দিলাম। এবারে আমি এরকমভাবে এই ভেতরের যে অংশটা, ভেতরের এবড়ো খেবড়ো অসমান অংশটা ভেতর দিকে ফোল্ড করে দিয়েছি দুটো পার্টেরই, দিয়ে এইরকমভাবে ফোল্ড করে আমি স্টিচ করে দিচ্ছি। ওপর দিক দিয়ে একটা টপ স্টিচ দিচ্ছি, কিন্তু ভেতর দিকে এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করছি। এতে করে না স্টিচিং লাইনটা খুব সুন্দরভাবে তৈরি হবে। সাইডের অংশটাতেও স্টিচ করছি, এটা কিনারির অংশ তাই জন্য ফোল্ড করলাম না। ওপরের দিকটা ফোল্ড করবার দরকার ছিল না, কিন্তু আমার পুরোটা সেলাই হতে হতে রেয়ন ফ্যাব্রিকের প্রচুর সুতো উঠবে, তাই জন্য আমি এই অংশটাতেও ভালোভাবে স্টিচ করে দিলাম। কেন দরকার ছিল না বলুন তো? বেলটা যখন স্টিচ করব তখন এটা আপনি স্টিচ হয়ে যাবে। আমাদের পকেট সুন্দরভাবে অ্যাটাচ হয়ে গেছে, আর একদম সুন্দর ইনভিজিবলভাবে হয়ে গেছে, কেউ বাইরে থেকে বুঝবে না এখানে পকেট আছে। এবার এই পকেটের অংশটা বাইরের ভেতর দিকতে আমরা সমানভাবে পেতে ধরে এখানে পিন দিয়ে আটকে দেবো, যেন এটা ভেতরে ঢুকে না যায়। এবারে আসছি আমরা এখানে মিয়ানি লাগানোর জন্য। ফ্রন্ট পার্টেই মিয়ানিটা আমরা এভাবে এরকমভাবে লাগাচ্ছি। দেখুন 8 ইঞ্চি এটা, আর এখান থেকে এটা 5.5 ইঞ্চি নিচের পোর্শনটাতে। মিয়ানির নিচের দিকের গোল অংশটাতে 1 ইঞ্চি ছেড়ে দিন, ওখানটা সেলাই করবেন না। তারপরে 1 ইঞ্চি ছেড়ে দিয়ে বা 1/2 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে আপনি এখানে স্টিচ করুন।
করুন। আমি এখানে পিন দিয়ে আটকে নিলাম আর একদম কিনারাটা মিলিয়ে এই যে পয়েন্টের অংশটা এই পর্যন্ত ধরলাম, ধরে এই রকমভাবে আমরা এখানে স্টিচ করব। ঠিক যেভাবে আমরা সালোয়ারের কলিগুলো জয়েন্ট করি সেই রকম, বা আপনি খেয়াল করবেন কি আগামী ভিডিওতে আমি শেয়ার করে দেবো প্রিন্সেস কাট কুর্তিতে যদি আমরা আনারকলি করে কিছু কলি যোগ করি তাহলেও এরকম দেখতে লাগে। তো এইভাবেই আবারও কিন্তু এখানে পয়েন্টের সেলাই দিতে ভুলবেন না, তাহলে সেলাইটা আপনার শক্তপোক্ত হবে। আমাদের একটা দিকে মিয়ানি তো বসে গেছে, এরপরে আর একটা দিকেও মিয়ানিটা আমরা ঠিক এই রকমভাবেই বসিয়ে নেব। মিয়ানি বসালে পারে আপনার সালোয়ারের হিপের অংশটা ফেটে যাবে না, ছিঁড়ে যাবে না, ওঠা বসার ক্ষেত্রে খুবই স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। এই রকমভাবেই কিন্তু আমরা চেপে ধরে এই রকমভাবে আর একটা দিকেও মিয়ানিটা অ্যাটাচ করে দেব। একই রকমভাবে স্টিচ করব এবং একই রকমভাবেই ডবল স্টিচ করে একটা লক করতে ভুলবো না। আপনি এক্ষেত্রে ইন্টারলকও ব্যবহার করতে পারেন, তবে এই প্রথম সেলাইটা তো স্টিচ করতেই হবে। এই রকমভাবে একদম ফিনিশিংয়ের সাথে কিন্তু স্টিচ করবেন, না হলে পরে দেখতে বাজে লাগবে। মিয়ানিটা প্রপারভাবে স্টিচ করা কিন্তু আমার হয়ে গেছে। আমি আরও একটা দিকের মিয়ানিটাকে এই রকমভাবে স্টিচ করছি। মিয়ানি এরকম দুটো লাগে, দুটো দিকে দুটো পাশে এইভাবে লাগিয়ে নিতে হয়। তো এইরকমভাবে আমাদের লাগানো হয়ে গেছে। আর এবার এখানেও কিন্তু আমরা টপ স্টিচ করতে ভুলবো না। টপ স্টিচ করলে একটা ফিনিশিং আসবে, স্টিচটা একদম শক্তপোক্ত হবে, দেখতেও ভালো লাগবে। এবার আমরা অন্য যে আমাদের ব্যাক পোর্শনটাকে সেটাকে এর সাথে রেখে জুড়ে নেব। ব্যাক পোর্শনটাকে আমরা এর ওপরে ধরছি, একদম কিনারার সাথে বেল্টের পোর্শন থেকে বেল্টের পোর্শনকে ধরে লাগাচ্ছি। দেখুন এইভাবে পিন দিয়ে আটকে নিচ্ছি যাতে সরে নড়ে না যায়। তো হিপের কাছে এইভাবে আটকে নিয়েছি আর এই রকমভাবে ধরে একদম সুন্দরভাবে স্টিচ করছি। আসলে না রিয়ন ফ্যাব্রিকে কি হয়, সরে নড়ে যায়, বারবার ভীষণ ঢিলঢিলা হয়ে যায়, তো সেই জন্য এটা তৈরি করা। এই রকমভাবে আমরা ধরবো, ধরে একদম মিয়ানি পর্যন্ত স্টিচ করার পর যেখানটাতে মিয়ানি আছে সেখান থেকে আমরা ওই কলিটার উপর দিয়ে এখানে স্টিচ করে নেব। বাকি অংশটাকে এই রকমভাবে এই পোর্শনটা বরাবর স্টিচটাকে বেঁকিয়ে ধরে স্টিচ করে নেব। কিন্তু খেয়াল রাখবেন আপনি এখানে ফ্যাব্রিকে টানবেন না, তাহলে এটা বেঁকে যাবে। আমাদের সমস্ত এদিকের স্টিচগুলো হয়ে গেছে। এবারে এখানেও আমরা একটা টপ স্টিচ দিয়ে নিতে ভুলবো না, তাহলে সুন্দরভাবে আমাদের এই অংশটা অ্যাটাচ হয়ে যাবে, খুব শক্তপোক্ত হবে এবং দেখতে খুবই ভালোও লাগবে। একটা ফিনিশিং লুক বলেও তো একটা ব্যাপার রয়েছে না। তো এইভাবে আমরা এখানে অ্যাটাচ করে দিলাম আমাদের রুমালি বা মিয়ানি বা কলি বলতে পারেন একে। এইভাবে অ্যাটাচ করার জন্য এটা দেখতেও ভালো হবে আর এখানে খুবই সুন্দর একটা ফিনিশিং এসে গেছে। এবার আমরা সাইড পার্টটা স্টিচ করব, কিন্তু তার আগে আমরা এখানে বটমটাতেও ফোল্ড করতে হবে আমাদের। আর এইখানে দেখুন আমি ইলাস্টিক লাগাবো, তার জন্য ওপরে যা আপনার ওয়েস্ট লাইন তার থেকে ওয়েস্টের রাউন্ড করে নিয়ে যা আপনার মাপ এলো তার থেকে আপনি 4.5 ইঞ্চি মতন কম নিন বা 4 ইঞ্চি মতন এখানে কম নিন। এবার আমরা ওপরের দিকে 1/2 ইঞ্চি ফোল্ড করে দিয়েছি বেল্টের, আর পুরো আমরা প্যান্টটাকে সোজা করে নিয়েছি। নিয়ে এইরকমভাবে আমরা স্টিচ করছি। স্টিচ করবার সময় খেয়াল রাখবেন আপনার ইলাস্টিকটা যেন স্টিচ হয়ে না যায়, তাই ইলাস্টিকটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমরা কিছুটা অংশ টেনে নিয়ে এইরকমভাবে স্টিচ করব। যেহেতু আমি 1/2 ইঞ্চি ফোল্ড করে নিয়েছি তাই এখন আর আমাকে ফোল্ড করতে হচ্ছে না, স্টিচ করাটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা স্টিচ করব। কিছু দূর স্টিচ করার পর আপনার ইলাস্টিকটা ফুরিয়ে যাবে, তখন আপনি ইলাস্টিকটাকে ভেতর থেকে টেনে নিন এইরকমভাবে, তারপর আবার স্টিচ করতে থাকুন। এই টানতে গিয়ে দেখবেন যেন ইলাস্টিকের উপরে স্টিচ হয়ে না যায়, ঠিক ফ্যাব্রিকের উপরে স্টিচ করবেন, ইলাস্টিকের উপরে স্টিচ করবেন না। এইভাবে টেনে টেনে, আর খেয়াল রাখবেন প্রত্যেকটা ক্রচ এরিয়ার জয়েন্টের সাথে প্রত্যেকটা জয়েন্ট দেখবেন মিলে যাবে, তাহলে জানবেন আপনার কিন্তু একদম পারফেক্ট স্টিচ হচ্ছে। আর ব্যাক পার্টটা যেহেতু আমাদের উঁচু আছে তাই একটা জায়গায় দেখবেন একটা জায়গা একটু উঁচু নিচু হচ্ছে, সেটাকে উঁচুটাকে উঁচুই রাখতে দিন। আর কোথাও যদি মিল হতে অসুবিধা হচ্ছে তাহলে সেখানে ছোট্ট একটা প্লেট দিয়ে অ্যাডজাস্ট করে নিন, তাহলে কিন্তু সেই প্লেটটা দেখাও যাবে না, অথচ সুন্দরভাবটা ফিনিশিং চলে আসবে। এই রকমভাবে টেনে টেনে আমরা পুরো ইলাস্টিকটাকে আমাদের প্যান্টের সাথে অ্যাটাচ করে দেব। যারা বিগিনার্স তাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমি পুরো স্টিচিংটাই একটু বেশি ফাস্ট ফরওয়ার্ডে দেখিয়ে দিয়েছি আর খুব ডিটেলিংয়ের সাথে দেখিয়েছি যাতে তার পক্ষে স্টিচ করতে কোনো অসুবিধা না হয়। এইভাবে স্টিচ করা কমপ্লিট। এবার ইলাস্টিকটাকে টেনে ভালো করে সমান করে নেব এবং আপনি যদি মনে করেন তাহলে ওপর দিয়ে একটা বড় করে স্টিচ করুন টেনে টেনে। আমি না, যেহেতু আমার হ্যান্ড সুইং মেশিন তাই ওই স্টিচটা করতে আমার আরেকজনের হেল্পের দরকার হয়, তাই জন্য আমি 4টে কিংবা 2টো দিকে এইরকমভাবে ডাবল স্টিচ করে দিই। যেখানে যেখানে সেলাইগুলো রয়েছে সেই সেলাইগুলোর ওপর দিয়ে দিয়ে আমি ইলাস্টিকের ওপরে 2বার 3বার বা 4বার 5বার করে
করে স্টিচ করে দিই, তাহলে ইলাস্টিকটা কাঁচা ধোয়ার সময় আর ঘুরে যায় না, আর এতে করে কি হয় ইলাস্টিকটা ঠিকঠাকভাবে বসে যায়, আর আমাকে কারোর হেল্প ছাড়াই আমি এইভাবে সুন্দর স্টিচ করে নিতে পারি। তো এই রকমটা আপনি কিন্তু ফলো করতে পারেন, আর না হলে একটু টেনে ধরে এটা স্টিচ করবেন। এবারে একটা দিকের বটম থেকে শুরু করে আমাদের ক্রচ এরিয়া, আর এখানে দেখুন আমি 1/2 ইঞ্চির একটু বেশি নিয়েছি ফ্যাব্রিক, ক্রমশ এটা কমতে কমতে 1/2 ইঞ্চিতে চলে আসবে। আর খেয়াল রাখবেন আমাদের হিপ রাউন্ডটা রয়েছে, যেখানে মিয়ানি বা রুমালিটা আছে, সেটা যেন পরস্পর মেলে, প্রত্যেকটা স্টিচ যেন স্টিচের সাথে মিলে যায় সেটা খেয়াল রেখে কিন্তু স্টিচ করবেন। এইভাবে দুটো ফ্যাব্রিককে সমান করে ধরবেন আর স্টিচ করতে থাকবেন, তাহলেই দেখবেন সুন্দরভাবে আপনি স্টিচ করে ফেলেছেন। এই যে সেলাইটা আছে এটাকে ভেতর দিকে ছড়িয়ে দিন, দিয়ে এইভাবে স্টিচ করুন, তাহলে এবারে সুন্দর একটা স্টিচিং লাইন ক্রিয়েট হয়ে যাবে। এইরকমভাবে আমরা একটা দিকের বটম থেকে আরেকটা দিকের বটম, এই ভেতরের যে ভি লাইনটা সেটা স্টিচ করে ফেললাম, আর এখানে আমি ডাবল ফোল্ড করে আমাদের এই বটমটাতেও স্টিচ করে নিয়েছিলাম। এই রকম দেখতে লাগছে আমাদের এই বটমটা স্টিচ করার পর। আর এরপর আপনি এটা ডবল স্টিচ করতে পারেন, পিকও করতে পারেন এইরকমভাবে। দেখুন এখানে না একটু কেন ক্যামেরাটা ব্লার হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি। তো দেখুন এই রকম দেখতে লাগছে, যেই কাছে নিয়ে যাচ্ছিলাম বারবার ব্লার হয়ে যাচ্ছিল, আর এই রকম দেখতে লাগছে অনেকখানি ঘেরদার। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।